বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার কথা শুনছেন এবং শুনবেন, তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদেরকে আদাব জানাচ্ছি। আসলে আমি প্রতিদিন লাইভে এসে কথা শেষ করার পরে সিদ্ধান্ত নিই 10-15 দিন আর লাইভে আসবো না, কিন্তু আমাকে বাধ্য করে লাইভে আসার জন্য। সেজন্য আপনাদেরকে বিরক্ত করি। বিরক্ত আমার উপর হবেন না। আমি আজকে অসহায়, আজকে আমি জিম্মি, আজকে আমি অবরুদ্ধ। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পর আমি আমার পৌরসভার আঙ্গিনায় যখন জননেত্রী শেখ হাসিনার পক্ষে 5000 ত্রাণ বিতরণ করতে গেলাম, সেখানে পুলিশ আমাকে বাধা দিয়ে বলল এখানে দেওয়া যাবে না। ডিসিএসপি সাহেবের নিষেধ আছে, ইউএনওসি, এসিল্যান্ড এদের নিষেধ আছে। আমি কোনো বাড়িতে লিপ্ত না হয়ে আমি একটা স্কুলের আঙ্গিনায় গিয়ে সেখানে কিছু লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করে বাকিগুলা এলাকায় এলাকায় পাঠিয়ে দিচ্ছি। আজকে কেন আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেব আজকে আওয়ামী জাসদ অস্ত্রধারীদেরকে লেলিয়ে দিয়েছে, দেশের মানুষ জানে। আজকে আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। কেন ওবায়দুল কাদের সাহেব এটা দেশের মানুষ জানে। লেলিয়ে দিয়েছে আমাকে নেতা কর্মী শূন্য করার জন্য এবং আমার মুখ বন্ধ করার জন্য। আমি পরে আসছি এ বিষয়ে। গতকালকে এর আগেও আপনাদেরকে জানিয়েছি, গত 9 মার্চ কালো রাত্রিতে উপজেলা চত্বরে ওসি এবং ইউনো তদারকিতে, রবিউলের তদারকিতে, তদন্ত অফিসার রবিউল তদারকিতে সেখানে ফেনী, নোয়াখালী, সোনাগাজী, উড়িচ্চর দক্ষিণ এলাকা থেকে অস্ত্র এনে এখানে একত্রিত করেছি। একত্রিত করে সেখান থেকে থানার পাশে কুলাঙ্গা রাহাতের বাসা, তার বাসাতে সেখানে কানাডার জেক্কা সরলাইট সেও সেখানে থাকে। আর সন্ত্রাসী কোচি সেও সেখানে থাকে। তাদের সেখানে অস্ত্রধারীকে একত্রিত করল, মঞ্জার বাসা একত্রিত করল। তারপরে রিয়াদের বাসা একত্রিত করল, কামালের ছেলে রনির বাসা একত্রিত করলো। করে এট এ টাইম এখানে আমার পৌরসভার পাশে পুলিশ ছিল, 2 সাইডে পুলিশ ছিল। হঠাৎ করে পুলিশ
সামনের সাইডে যে সাইড থেকে আক্রমণ করছে সে সাইড থেকে পুলিশগুলা সরে গেল। আর আমার থানার পৌরসভার সামনে যে পুলিশ ছিল সেগুলো 0 পয়েন্টে চলে গেল। এরপরে আক্রমণ, প্রথম একটা ককটেল ফুটেছে, এরপরে একতরফাভাবে আমার পৌরসভাতে তারা 2000 গুলি করেছে, আমার কক্ষে 500 গুলি করেছে। গুলির পরে এরা যখন তাদের কার্তুজ ছিল না তখন পুলিশ এসে হস্তক্ষেপ করে এখানে আপনারা জানেন একটা ছেলে সিএনজি চালক ছেলেকে হত্যা করেছে। তারা হত্যা করে এরা আগেই পরিকল্পনা করেছে আমাকে হত্যা করবে, অন্যথা আরেকজনকে হত্যা করে। সাংবাদিক মোজাক্কের হত্যার আগে আমি এই চিঠি করেছিলাম। সাংবাদিক মোজাক্কেরকে যারা হত্যা করেছে সে তো প্রশাসন জানে, সাংবাদিকেরা সবাই জানে কে হত্যা করেছে। আজকে দেখেন সেই প্রশাসনের কর্তা ব্যক্তিরা আজকে করোনা জনিত কারণে আমি বসুরহাট বাজারে মাস্ক বিতরণ করছি এবং গতকাল থেকে লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছি। সকাল থেকে কোনো সরকারি কর্মকর্তা, কোনো পুলিশ কর্মকর্তা নেই 11টা পর্যন্ত। আমি যখন আমাদের ছেলেরা স্টেটাস দিল প্রশাসন কোথায় লকডাউনের মধ্যে, এরপরে মাইক একটা নিয়ে ইউনো ওসি বাইরে। আমি এরপরে গেলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে গিয়ে প্রথম গেলাম আগের আইসোলেশন সেন্টারে, যে আইসোলেশন সেন্টারটা ইউনো সন্ত্রাসীদেরকে ভেঙে তাদেরকে ঢুকার সুযোগ করে দিয়েছে। আইসোলেশন সেন্টার ভেঙে তারা রাত্রি যাপন করছে, যেদিন 9 তারিখ যেদিন কালো রাত্রিতে তারা এখানে হামলা করছে, রাত্রে তারা সেখানে রাত্রি যাপন করছে। সেখানকার পিয়ন যখন ইউনো সাহেবকে বললেন যে এরা এখানে ঢুকেছে, ইউনো সাহেব বলল যে তুমি বাড়িতে চলে যাও, অর্থাৎ ওনার নির্দেশে সেখানে ঢুকেছে। এটা প্রমাণ আছে, এগুলো প্রমাণ করতে পারবো। সে আইসোলেশন সেন্টারে তার রাত্রি যাপন করি, সেখানে রান্না বান্না করে ইউনো খাওয়াইছে। সেই আইসোলেশন সেন্টারটা আমি গতকালকে দেখতে গেছি, সেখানে দেখলাম যে পুলিশ সব নষ্ট করে ভালো দেখছে। সেখানে আমি বিভিন্ন ক্লিনিক থেকে ব্যাগ দিছি, সেই ব্যাগগুলা বাইরে ফেলাই দিছি। তো গতকালকে আমি আবার সিদ্ধান্ত নিলাম এখানে তো করোনা যেহেতু বাড়তেছে, আইসোলেশন সেন্টার তো দরকার। আমি উপজেলার টিএস এর সাথে কথা বলে, কোম্পানিগঞ্জ উপজেলার টিএস মোহাম্মদ সেলিম সাহেবের সাথে কথা বলে সেখানকার সব ডাক্তারকে একত্রিত করে আবার পৌরসভার কাউন্সিলর সহ হাসপাতালের একটা নতুন ভবন করা হয়েছে। সেখানে 2টা রুম আমরা, একটা মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য সিদ্ধান্ত নিয়ে আমি সিদ্ধান্ত দিয়েছি এখানে যত খরচ লাগবে, এটা নির্মাণ করার জন্য যত টাকা লাগে এবং এদের খাওয়া দাওয়া ওষুধপত্র সহ যত খরচ লাগে, তারপরে আমি একটা এই যে সুইপার নিয়োগ দিয়ে তাৎক্ষণিক সেখানে পাঠাইছি আমার পৌরসভা থেকে বেতন দেবে। একটু পরে শুনলাম কি আমার টিএস সাহেব বলল যে সিএস সাহেব সিভিল সার্জন নোয়াখালী, উনি নাকি বলছে এই রুম তো হস্তান্তর হয় নাই, এখানে কিভাবে আইসোলেশন সেন্টার করি। আমাকে এর কথা বলার পরে আমি ঊর্ধ্বতন একটা জায়গায় আলোচনা করেছি, করার পরে উনি বলল যে আমি দেখতেছি আইসোলেশন সেন্টার তো দরকার। আর ওনারা সিদ্ধান্ত দিছে এখন রুগীরা যেখানে আছে সাধারণ রুগী তাদের পাশে 2টা রুম দিতে চাইছে। আমি বললাম যে সাধারণ রুগীরা যেখানে থাকে, সাধারণ রুগীদের যেখানে এন্ট্রান্স, সেই জায়গা দিয়ে করোনা রোগী গেলে তাহলে অন্যরাও তো আক্রান্ত হবে। আপনারা এই কাজ কেন করতেছেন? এটা করবেন না।
আমি উচ্চ পর্যায়ে যোগাযোগ করার পরে সেখান থেকে সম্মতি আসার পর সিএসকে আমি লিঙ্ক দিলাম। সিএস বলল যে ভাই কিছুক্ষণের মধ্যে আমি করে দিতেছি, আপনি এটা নিয়ে আর কথা বলবেন না, আমি 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 দুঃখিত। আমি আবার হাসপাতালে গিয়া এই বিষয়টা টিএস এর সাথে আমি আলোচনা করে আমরা একমত হয়েছি এটা করব। হঠাৎ দেখলাম কি একটু পরে ইউনো ওসি একসাথে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কিছু নাই। ইউনো সভাপতি সদস্য সচিব টিএস একটা কমিটি করি ঘোষণা দিল, এই কমিটির নেতৃত্বে আইসোলেশন সেন্টার কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠিত। এটা বলার পরে আমি এটা থেকে সরে গেছি। আমি তো জনসেবা করতে যাব, একটা ভালো কাজ করতে যাব, এই কাজ করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হই সেখানে আমি করতে যাব কেন? বিগত যে আইসোলেশন সেন্টারটা করছি কারো 1 টাকা চাওয়ার নাই, ইউনোরও নাই, উপজেলা চেয়ারম্যান সাহেবেরও নাই, কারো নাই। সব টাকাগুলো আমি দিয়েছি পৌরসভা থেকে, এবারও আমি দিতে চেয়েছিলাম। এখন কারো সাথে ঝগড়া করি তো আমি জনসভা করার কোনো যুক্তিকতা আছে বলে মনে করি, সেজন্য আমি পিছিয়ে গেছি। কালকে আমাকে এক ঊর্ধ্বতন সরকারি গোয়েন্দা সংস্থার লোক বলল দুপুরে যে আমি এক জায়গায় দাওয়াত গেছি, সেখানে বলল আপনি চুপ থাকেন, 1 সপ্তাহের মধ্যে দেখবেন পরিস্থিতি কি হবে। আমি বললাম যে আমি শান্ত পরিস্থিতি দেখতে চাই, করোনার ভিতরে আমি কোনো রাজনীতি করতে চাই, আমি করোনাকালীন সময় মানুষের সেবা দিতে চাই, এ লক্ষ্যে কোম্পানি ব্যবস্থা শান্ত করুন, অস্ত্রগুলো উদ্ধার করুন। ওনারা বললে 1 সপ্তাহ সময় দিন। সেখান থেকে আসা মাত্রই শুনলাম 15 জন অস্ত্রধারী আমার যুবলীগ কর্মী শহীদুল্লাহ রাসেলের উপর আক্রমণ করছে, আমার পৌরসভার কাছাকাছি যায়। আক্রমণ করার পরে তার একটা হুন্ডা নিয়ে সে বাজারে আসতেছে, তার হুন্ডাটা ভেঙে দিল, তাকে বাধ্য করে রাস্তা ফেলা রেখেছে। সেখানে লোকজন আসি, তাকে উদ্ধার করি এখানে আনছি। তারপরে সেখানে লোকজন একটারে মনে তাদের একটা একটু ফিটে থাপা চোপা দিছে, দিবার পরে সব সন্ত্রাসী একত্র আমাদের দলের একটা নেতা, তার ছেলে কোনো রাজনীতিও করে না, তারা এই ফ্যামিলিতে আমাকে ভালোবাসে। একটা ছেলে পপুলার হাসপাতালে চাকরি করে, তাকে গত 5 দিন রাত্রেও তার পরিবার কেন আমার সাথে চলে, তাকে বাস স্ট্যান্ড তাকে মারধর করা হয়েছে। সেই ছেলেকে কিরকম পিটাইছে, এখান থেকে রাখে নাই, মাছ দিতে পাঠাইছে, মাছ দিতে রাখে নাই, ঢাকাতে পাঠাইছে। ঢাকাতে তারা দেখি এখন একটু স্টেবল আছে, তাকে বলছে যে তুমি বাড়িতে গিয়ে চিকিৎসা হবে। আমি তাকে সংঘর্ষ এড়ানোর জন্য আমি তাকে হাসপাতালে দিয়ে বাড়িতে রাখি, চিকিৎসা করে দিয়েছি। এখন এই অবস্থা প্রশাসন এখানে এডিশনাল এসপি একটা দায়িত্বে আছে শামীম, অকথ্য ভাষাগত রাত্রে আমাকে গালিগালাজ করছে, মাইকেলও আমার ছেলে, উল্টো আমাদের উপর আক্রমণ করে। আর তারা অস্ত্র নিয়ে মুঞ্জার বাসাতে বাদল গাইড করিয়া নেই অস্ত্র রাখি গেছে, তারা সেখানে যায় না। তারা ভাড়া দেয় আমারে, তারা ভাড়া দেয় আমারে গালিগালাজ করে এখানে বসি। তারপরে ইউনো ছিলেন, আজকে এখানে যে লুটপাট করতেছে, ওসি তদন্ত যে লুটপাট করতেছে, অতীতে বলছি এগুলো প্রমাণ করতে না পারলে আমি কোম্পানিগঞ্জ থেকে ইজ্জত করব। তারা যে লুটপাটের রাজত্ব কায়েম করছে, এইটা আজকে আমাকে দমাইতে পারলে তারা এই লুটপাট অব্যাহত রাখতে পারবে। এই জন্য আজকে তারা আমার বিরুদ্ধে লেগেছে। আর শামীম লেগেছে একরাম সদ্দীপ, মাসোয়া রাখা এই শামীম।
সে আজকে গতকালকে এখানে আমার পৌরসভার সামনে বটতলায় বসি অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করছে। আমি ডিএস মর্যাদার, আমি এখানে পৌরসভার 5 ক্লাস পৌরসভার মেয়র, আমাকে একটা সাধারণ পুলিশ অফিসার এখানে গালিগালাজ করে আমাদের কি সম্মান নাই, ইজ্জত নাই? আমরা কি ইজ্জত সম্মান কি বিকিয়ে দেব? বিচার নাই। সবাই বলে আপনি শান্ত থাকুন, যেখানে আলোচনা করি শান্ত থাকুন। নেত্রী বলেছে, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে চুপ থাকো, চুপ আছে, কোনো অকারেন্সের সাথে নাই। আমি পুলিশদেরকে জিজ্ঞাসা করলাম, আমার একটা ছেলের হাতে একটা লাঠি আছে, আপনারা যে আমার ছেলেদেরকে এভাবে আক্রমণ করতেছেন, গত 3 দিন আগে 3টা হুন্ডা নিয়ে গেছে বসুরহাট বাজারে। 99 হুন্ডা যদি কোনো কাগজপত্র থাকে আমি হিজরত করুন, ইউনো সহ এসিল্যান্ড সহ ধরি, এদের থেকে 10-15 হাজার টাকা 20,000 টাকা লই সারি দিয়ে এগুলা তারা ভাগযোগ্য দিয়ে খায়। পুলিশ উদ্ধার করে না। তারপরে এখানে এই যে সিএনজির অর্ধেক কোনো কাগজপত্র নেই, এগুলা থেকেও তারা মাসোয়ারা খায়। এইভাবে লুটপাট করে খাচ্ছে বিভিন্নভাবে। আমি এগুলা বাধা দিছি, এটা হচ্ছে আমার অপরাধ। আজকে তারা এগুলা চালাচ্ছে এখানে। আজকে কোথায় আমাদের প্রশাসন, আমি ডিআইজি সাহেবকে বলছি, উনি সবসময় বলে দেখতেছি, কিন্তু এটা কোন দেখা আমি জানি না। এখন বলতে হচ্ছে ওনাকে এই দেখা শেষ দেখা না। গতকালকে রাত্রেও বলছেন দেখতেছি, এই দেখা শেষ দেখা না হইতো। এগুলা কেন করতেছেন আপনারা জানি না। যেখানে বলি সেখানে শান্ত থাকে, আমি শান্ত থাকতাম, আর অন্যরা আমার লোকজন মারি ফেলাক, আমি শান্ত থাকি। হ্যাঁ, আপনি এলাকা শান্ত করলে আপনার প্রশাসন লোকেরা ওদেরকে জিজ্ঞাসা করি, ফ্রেম কি একতরফা? শান্ত করলে ব্যাগটা শান্ত করে। আপনারা শুধু আমাকে শান্ত করতে চান, অন্যদেরকে আপনারা লড়িয়ে দিচ্ছেন। তারা অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছে, তাদের পকেটে অস্ত্রের বাঁট দেখা যায়। আমি পুলিশকে বলছি, একটা লাঠি যদি আজকে সকালে বলছে আমার ছেলের হাতে থাকে, তাকে গ্রেপ্তার করুন, আমি ব্যবস্থা নেই। কালকে রাত্রেও 2জন ছেলেকে গ্রেপ্তার করছে। শুধু গ্রেপ্তার করে নাই, তাদেরকে পিটাই, হাত এবং পায়ের গুটি ইয়েতে আপনার সমস্ত ফুলি গেছে। এই ছেলে একজনকে মারছে, একজনকে ছাই দিছে, তার হুন্ডাটা রাখি দিছে, মোবাইল রাখি দিছে। ইয়ার আগে 3টা হুন্ডা দিছে, এই হুন্ডাগুলো ফেরত দেয় নাই। এগুলার কাগজ নেই, একটা কাগজ দেখাইছে, ওটাও দেয়। 2টার কাগজ না, আমরা বলি হুন্ডার কাগজ নেই, 50 ভাগ সিএনজির কাগজ নেই। এগুলা কিভাবে চলে? আপনাদের ছত্রছায়া চলে, এবং আপনাদের ছত্রছায়া এগুলা কিনা হয়, সেখান থেকে আপনারা মাসোয়ারা। এগুলা কোম্পানিগঞ্জের মানুষ জানে, এগুলা লুকাইতে পারবেন না। আমি যদি এই যে কথাগুলা বলছি প্রমাণ না করতে পারলে হিজরত করুন। এটা কোনো অবস্থা আর চলতে দেওয়া যায় না। আমি আজকে যে কথা বলতে চেয়েছিলাম, ওবায়দুল কাদের সাহেব মূলত ওনার স্ত্রীর অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য আজকে আমার মুখ বন্ধ করতে চায়, আমাকে নেতা কর্মী শূন্য করতে চায়। আর ওনার এক ভাগিনা লম্পট রাহাজ্জাকে বাঁচানোর জন্য আজকে আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। ওনার স্ত্রী সম্পর্কে আপনারা ভালো করে জানেন কি করতেছে। ওনার মন্ত্রণালয়ের অধিকাংশ কন্ট্রাক্টর হচ্ছে বিএনপি, 2-4 জন আছে আওয়ামী লীগের,
তারাও বিএনপি লোকদের কাছে কাজগুলা বিক্রি করে দিতে পারি, সেখান থেকে টাকা সংগ্রহ করে কন্ট্রাক্টরদের থেকে এগুলা সংগ্রহ করে। এপিএস তার কোনো কাজ নাই, আমার এলাকার লোক এপিএস চিনে না, সেখান থেকে টাকা সংগ্রহ করি, সচিব বেলায়েতের কাছে দিই। সচিব বেলায়েত এটা 3 ভাগ করে। এক ভাগ তাদের এই মন্ত্রণালয়ের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী তাদেরকে দে, এক ভাগ তারেক জিয়ার জন্য পাঠায়, আরেক জিয়া মন্ত্রীর আরেক ভাগ মন্ত্রীর ওয়াইফের জন্য পাঠায়। এগুলা তদন্ত করলে বেরিয়ে আসবে এই মহিলাকে মাননীয় মন্ত্রী আপনি বাঁচাতে পারবেন না। দুদকের মামলা আগেও আছে, আপনি ছাপা দিয়ে দেখছেন। 111 পর দুদকের মামলা হয়েছে, উনি ওনার আত্মীয় স্বজনের নামে কত ফ্ল্যাট আছে, ওনার বান্ধবীরা বিদেশে যারা থাকে ওনার এক ভাগ্নিয়া, ওনার এক বোনের মেয়ে বিদেশে ফ্রান্সে না কোথায় থাকে, হাজার হাজার কোটি টাকা সেখানে আপনার জমা আছে, সব খবর আমার আছে। এখানে আপনার কোন কোন আত্মীয়, আপনার ভাই মেয়ে, তার নিজস্ব লোকজনদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, এগুলা সব খবর আমার কাছে আছে। লুকাইতে পারবেন, আপনি বাঁচাইতে পারবেন, আপনার মন্ত্রিত্বের ক্ষমতা দিয়ে বাঁচাইতে পারবেন, এদেশের জনগণ জানে। আর একটা জিনিস স্মরণ থাকবেন, জনশ্রুতি হচ্ছে বড় ডকুমেন্ট। এই জনশ্রুতি আপনি বন্ধ করতে পারবেন না। দেওয়ালে লেখা পড়ো, ওবায়দুল কাদের সাহেব ভাগিনাকে বাঁচা, আর্মি উপজেলা প্রশাসন আমরা তার অবৈধ মার্কেট এখানে উচ্ছেদ করতে গেছি খালফারে, সেখানে আপনি মোবাইল করলেন, সাথে সাথে সে লাঠিসোঁটা নিয়ে কারো উপর আক্রমণ না করে আমার উপর আক্রমণ করবে। সেখানে আমার কর্মকর্তারা ছিল, তাদেরকে যদি আমি লাগাই দিতাম ছড়িয়ে দিত। সে আর এখানে বাবুয়া এগিয়ে আছে, মনিরা তার বাসা বাবুয়া, তাদের বাবুয়া কয় মানুষ, সে সব লাঠি নিয়ে বাইরে দিছে। সেখানে আর্মির অফিসার আমাদের বলল যে আপনি একটু ধৈর্য রাখেন, এটা মিনিস্টার সাহেব রিং দিয়ে বলছে বন্ধ রাখার জন্য। তো আমি চিন্তা করলাম উনি যেহেতু আশকারা দিতেছে, আমি কি করি? আমি মানুষকে বলছি দেখেন এটা মিনিস্টার সাহেব কইছে, আমার আর কি করবেন, আমি কি ওনার তো কি ক্ষমতা রাখি? আর ওনার কাছে তো ব্যাগ আছে, প্রশাসন ওনার হাতে, উনি ব্যবহার করতে পারবে, প্রশাসন তো আর আমার হাতে নেই। তারপরে এসেলে মদের গাড়িতে মদ আনার সময় কবিরার ধরা গেছে, সেখানে মুন্ডা ছেলে এটা ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি, কবিরারের জনগণ সাক্ষী, মন্ত্রী দোহাই দিয়া কবিরারের নেতাদেরকে দিয়া কামসদিকে দিয়া সেখান থেকে নিষ্কৃতি পেয়েছে, টাকা দিছে 1 লক্ষ টাকা। তারপরে ধরা খাইছে আপনার কুমিল্লাতে, সেখান থেকে টাকা পয়সা দিয়ে মন্ত্রী দোয়া দিয়া ছুটি এসছি, ধরা খাইছে দারুণই না গাড়ি সহ, সেখান থেকেও মন্ত্রীর নাম বিক্রি করি ছুটি এসছি। সর্বশেষ ধরা খাইছে ফেনীতে ধরা খাইবার পরে মানে গাড়িটা এখনো দেয় নাই, এখন যেহেতু নতুন গাড়ি চালা, অনেকে বলতেছে গাড়ি এটা এখনো ফেনী ইয়েতে আছে, থানাতে আছে। আজকে ওবায়দুল কাদের সাহেব আপনার সম্মান হানি যারা করছে তাদেরকে আপনি সঞ্চার দিচ্ছেন, আপনাদের শেষ বয়সে আপনি নিজেকে আজকে শেষ করে দিচ্ছেন। আমার কষ্ট লাগে, আমার ভাই হিসাবে, আমার রক্ত হিসাবে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন না, আপনার স্ত্রী এবং এই ছেলে। আর আপনার আর কুলাঙ্গার আরো 2 বাগিনা আছে, মুঞ্জা এবং ওই যে সোরা জুয়েরি। আমার এখান থেকে যেদিন আমার সর্বগিরে হামলা হয়েছে, আমার এখানে আমি টাকা রাখি ইয়েতে
এই হ্যাঙ্গারে টাকা রাখি, আমার পাঞ্জাবি পকেটে ছিল, সেখান থেকে সে 60-70 হাজার টাকা নিয়ে যায়, এদের সাথে একত্র হয়েছে। রিমন এদেরকে আপনি লালন করি, আপনি আপনার সম্মান ক্ষুণ্ণ করছেন, শেষ করে দিচ্ছেন। আপনার স্ত্রীর আত্মীয় স্বজন প্রত্যেকটা আপনার মন্ত্রণালয়ে প্রত্যেকটা প্রজেক্ট আছে, প্রত্যেক জায়গায় তারা যায়। সিটাঙ্গের অফিস তাদের দখলে, কুমিল্লার অফিস তাদের দখলে, ঢাকার অফিস তাদের দখলে। আর কুলাঙ্গার আছে ইস্কান্দার মির্জা স্বামী, আপনার নাম বিক্রি করিয়া সারা বাংলাদেশে সে ওয়াইদুল কাদেরের ভাগিনা। আমার কাছে ডকুমেন্ট আছে, লক্ষ্মীপুরে একটা লোকের থেকে 2 কোটি টাকা লইছে, লইয়া সেখানে বিক্রি করছে, এই কাজ বিক্রি করছে, 2 কোটি টাকা লইছে। তার কাজটা দিয়ে টাকাটা খেয়ে গেলে। এখন এটার মধ্যস্থতা করতেছে এখন শাহাবুদ্দিন সাহেব অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করো। উপজেলা চেয়ারম্যান সাহেব করোনা রুগী নাকি, আল্লাহ সুস্থ করো। আবার কেউ কয় যে এই আপনি যে কইছেন আল্লাহ বিচার শুরু হয়ে গেছে, এটা আবার কেউ বলতেছে, আমি বলতে চাই না। কি কিছু বুঝছেন? এই শাহাবুদ্দিন সাহেব তার এটা নেগোসিয়েশন করে, তো উনি সাদা মনের মানুষ, ইস্কান্দার মির্জা শামীমের এটা নেগোসিয়েশন কেন করে? আলাল কত নষ্ট ছেলে, সেই নষ্ট ছেলের পক্ষে আলাল ছিল নি একজন তো দমকা উপজেলা চেয়ারম্যান, মানে আলাল ঢাকার মোস্তান, হাতে বিরাট মাদক সম্রাট, এটা বুঝাইতো স্যার। তো আপনি কেন সাদা মনের মানুষ হলেন? আর আপনার ইতিহাস তো অতীতে বলছি, অন্য নতুন করে বলার দরকার। এখন এই অবস্থা যদি চলতে থাকে, আমাকে আর কত শান্ত রাখবে? এখানকার আমি স্পষ্ট বলছি, আজও বলছি, এখানকার ইউনো, তারপরে এডিশনাল এসপি শামীম, ওসি তদন্ত এসিলেন চলে গেছে, অনাবার আছে, সে খালি আমার এখানে ভাড়া 200 টাকা খায়, ইউনো 100 টাকা খায়। এদেরকে যদি না সরানো হয়, এখানে যত শান্তির কথা বলেন, পুলিশ বসে থাকে আমার সামনে, আর কোথায় নেই, বাজারে কোথায় বলা নাই। কাল্লা রাম দিতে যায়, ওই যে নাইজা বলা একটা আছে, তার ভাই করে বিএনপি, হেয়া করে বিএনপি। একটা মহিলার সাথে কেলেঙ্কারি করার সময় সিরাজপুরে ধরা পড়ছে, সেখানে মেম্বার আমাদের ঋণ দিল, এখন আপনার সম্মানে চাই দিছে, এক মহিলা কেলেঙ্কারি করার সময়। ওইসব ছেলেরা সব একত্র হয়েছে, সমস্ত অপশক্তি অনিয়মের সাথে তারা জড়িত। যদি এর বাইরে অনিয়ম, তারা যতজন আছে সিনিয়র নেতা, এদের যদি অনিয়ম খুঁজে না পান, একজন যদি ভালো মানুষ থাকে, তাহলে আমি কোম্পানি হাউস থেকে হিজরত করি। আর আমি বিচার ব্যাপারে তদন্ত করি। আমি যদি কোনো অনিয়মের সাথে জড়াই, কোনো অস্ত্রবাজি করি, মস্তানি করি, মাদকের সাথে জড়িত থাকি, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হলে আমাদের স্পষ্ট। আর এখানে যে ঘটনা ঘটেছে তা বিচার বিভাগীয় তদন্ত করে ঢাকা থেকে পাঠায়। আমি বারবার বলতেছি, নোয়াখালীর এগুলো হবে না, বিক্রি হয়ে যাবে। এই এটা কি কর, এএসপি এডিশনাল এসপি শামীমের মতো বিক্রি হয়ে যাবে। দুঃখ লাগে, আক্রমণ হলে আমার এখানে। আর 3টা পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে, সব মামলার আসামি আমার লোক। 2টা হত্যা মামলা হয়েছে, একটা মামলা 166 জন আসামি। আমার ছেলেটার ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি, আমার ছেলেটা ঢাকা পরীক্ষা দিতেছে, তাৎক্ষণিক বলেছি আমার ছেলেটাকে মামলা দিয়েছি, 166 জন দিয়েছি। আমি বলছি মানসিক একটা হত্যা করতে একজন লাগে, আমাকে মামলাতে রাখি, অন্য দুজনকে ছাড়ি দেব। যদি কেউ অপরাধ করে আমার পক্ষে,
তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি মাথা পেতে নেব। 164 জন একটা মানুষকে হত্যা করতে লাগে। তারপরে মোজাক্কের হত্যার সাথেও আমার 3 জনকে ইতিমধ্যে সোন অ্যারেস্ট দেখেছে। 3টা পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে, 3টা আসামি আমাদের লোকেরা। কি রকম নির্যাতন এখানকার পুলিশ করছে। এক গ্রামে রাহাতের টাকা খায়। রাহাতের টাকা কত না, মদের টাকা আর ব্যাংকের, জনতা ব্যাংকের 3 কোটি টাকা। মন্ত্রী নাকি মোবাইল করে কইছে এগুলা সে দিয়ে দিব, তার বিরুদ্ধে কোনো মামলা করবেন। অথচ একটা হিন্দু মানুষ এ কারণে আজকে জেল কাটতেছে, তার চাকরি তো অবশ্যই যে করছে সে মন্ত্রী কথা বলি, বা মন্ত্রী বলছে কিনা আমি জানি না। মন্ত্রী নাকি বলছে যে তার বিরুদ্ধে কোনো মামলা করিয়ে। আপনি আপনার নীতি নৈতিকতা রাজনীতিতে ছিল, এটা কেউ অস্বীকার করবে না। আজকে কেন আজকে আপনারা এটা অধপতন কেন বলুন, কেন বলুন? আমাকে দাবাইতে চান কেন? আমি তো বলেছি আমি কোনো পদে যাব না, দলের বা কোনো জায়গায় আমি কোনো পদে যাব না। আমি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। ইভেন আমার পৌরসভা নির্বাচন, এটা শেষ নির্বাচন আমি করেছি, আমি বলে দিয়েছি আমি যেটা বলি সেটা করি। আমি এখন দল থেকে পদত্যাগ করছি। আমি স্পষ্ট ভাষায় বলি আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি। তারপরে আমি সাহস করে সত্য কথা বলি। আমি অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। এটা আমি আমার নামাজের বিছানা বসে আল্লাহর কাছে প্রার্থনা করে আমি কথাটা বলেছি। আমি এটা থেকে সরতে পারবো। আমার মৃত্যু হল, আমার পদ পদবীর দরকার নেই। পদ পদবী আপনারা বুক দরকার, আপনারা যাদের ইচ্ছা তাদের বানান। আপনার দল এখানে কোম্পানিগঞ্জে আপনি যাকে ইচ্ছা তাকে দিয়েছেন, আমার দরকার নেই। আমি যদি যারা দায়িত্বে আসবে তারা যদি ভালো মানুষ হয় তাদেরকে আমি সহযোগিতা করব, যদি তারা ত্যাগী হয় তাদেরকে সহযোগিতা করব। আজকে লুটপাট করে একটা শ্রেণী খাইছে। এই যে জুয়েল ছেলেটা, আমি আমেরিকাতে গিয়েছি, আমি সিঙ্গাপুর গিয়েছি, আমি আজকে কষ্ট লাগে এখান থেকে, এজন্যই কথাগুলো বলি। সেখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে আওয়ামী লীগের এমপি, ছোটখাটো নেতা, তাদের সবার বাড়ি গাড়ি আছে। এই জুয়েলটা বলা লং আইল্যান্ড, যেখানে অভিজাত এলাকা, আমেরিকা নিউ ইয়র্কের অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকা সে একটা জায়গা কিনে সেখানে সে করছে, বাসা করছে। এত টাকা সে কোত্থেকে পাচ্ছে? এগুলা মন্ত্রীর নাম বিক্রি করে এমপি ব্যবসায়ীদের থেকে লুটপাট করে নিয়েছে। আমার নাম বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছে। এলাকাতে এই যে বিভিন্ন কাজকর্ম থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। দক্ষিণ এলাকা 450 কোটি টাকার বেড়িবাঁধের যে কাজ হচ্ছে, সে কন্ট্রাক্টর থেকে কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা। এরকম আজকে বাংলাদেশে অনেক নেতা এগুলা করছে। একরাম সতীর অন্তত 7টা দেশে তার বাড়ি গাড়ি আছে। নিজামাজানি সিঙ্গাপুরের বাসাতে আমি নিজেও খেয়েছি। সিঙ্গাপুরের, আমি সিঙ্গাপুরেরটা জানি, আর কোথায় কোথায় আছে তদন্ত করলে বেরিয়ে আসবে। আজকে এই অবস্থা চলছে। আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন, আর দরিদ্র কর্মীরা, অসহায় কর্মীরা, ত্যাগী কর্মীরা, যারা জীবন যৌবন সবকিছু দলের জন্য শেষ করে দিয়েছে, রাতের অন্ধকারে দলের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছে, কনকনে শীতের মধ্যে নির্বাচন করেছি, মিছিল করে। সেই লোকগুলো আজকে একটা 4 পয়সা পায় না। আপনারা কোটি কোটি টাকার মালিক। ওবায়দুল কাদের সাহেব এখানে ঘরে ঘরে চাকরি দিবে। আমি কয়েকজনকে চাকরি দিয়েছি, কয়েকজনের চাকরি হয়েছে। গ্যাস
ওবায়দুল কাদের সাহেব বলছে 2 বছর আগে আমি আর কবিরারের মেয়র তাদেরকে না ডাকি কবিরারের মেয়র সাহেব আর বলল যে বাইরে আঙুল মনে হয় ভাগ্যের পরিবর্তন হইব কাদের সাহেব দেখছে গোপনে কারো শুনে বেলা মানা করছে না করছে গেলাম এখানে ওই যে সোলা এভিএস মহিদুল্লে দিয়ে আঙুলে ফ্যাক্টর মামলা দেখে না আগে কি রে ফ্যাক্টর মামলা নিয়ে কি আর কয় মনে কোনো কাজকর্ম আঙুলে দিব আর গেলাম আর বললো যে গ্যাস দিবি আমরা খুশি গেলাম আমি তো এলাকায় গ্যাস সাইড যেগুলো বাকি আছে আমার এলাকায় অনেক জায়গায় আছে তারপরে বাকিগুলো যে ফাঁসি 2.5 বছর আমরা গ্যাস পাইনি গত 1 মাস আগে আপনারা হচ্ছেন নি মাননীয় প্রধানমন্ত্রী 1 মাস না 1.5 মাস আগে করছে অনুমোদন করছে আমাদের এখানে গ্যাস কিন্তু অনেক জন্য কোনো খবর আসেনি কোনো জমি কিছু আসেন কিচ্ছু নেই এগুলা কিনলে করে কোনো করব উন্নয়ন যেগুলো এখন বলুন না পরে বলুন কিভাবে হয়েছে কেন উঠেছে নেত্রী সারা বাংলাদেশে উন্নয়ন করছে সে ধারাবাহিকতা এখানে হচ্ছে আমরা সাহস করি সত্য কথা বললি আমরা কিছু কথা যদি বলি কেউ কোটি কোটি টাকার মালিক হইব আর তবে নিরীহ কর্মীরা দরিদ্র হয়েছে ভাত অনেকে 2 বেলা ভাতও খেতে বাবা আমার দলের কর্মীরা এটা কি চলতে দেওয়া যায় এটা বললে আমরা দলের বিরুদ্ধে নাকি কথা বলি দেখেন এই করোনা গেল কাছে আমি আপনাদের ঘোষণা দিছি পরশুদিন যখন ঘোষণা দিলাম আমি কইছি যে কিছু লোক বাড়ে অস্ত্রদানি মস্ত্রদানি এগুলো তো কে আছে তো কয় এমনি 8,000 দিলে আমরা 10,000 দিই আমি দিছি শেখ হাসিনার পক্ষে হেতেন্দা দিলে অবায়দুল কাদের পক্ষে 10,000 ঘোষণা দিচ্ছি দেখি না কোনো করবে আল্লাহ জানে আমি আমার গুলা দাওয়া শুরু করছি আজ জাতিদের ভিতরে শেষ হই এগিয়া লোক আছে নি এত শিল্পপতি ভোট আইলে খাওয়া যায় বলে আসেন আসেন গত করোনার সময় আসেন মানুষের সুখে দুঃখে আসেন এই সালারা হবে এই যে জগাত আছে যে জগাতের টেও দেন এগুলো গাইলে জগাতের টেও কে দেন জগাত যে মালিক কারা জগাতের টাকা গরিব একটা গরিব লোককে প্রোভাইড করতে হবে মসজিদে দিলে জগাতের টাকা এটা কিন্তু কবুল হইতো জায়েজ হইতো ঠিক আছে মসজিদ বানাইলে এটা জায়েজ হইতো মাদ্রাসা বানাইলে জায়েজ হইতো গরিবকে প্রোভাইড করতে হবে একটা গরিব আপনার জগাতের টাকা দিয়ে কাজে দেন এখন ভোট আইলে মা আমার কাছে খবর আসেনি ওই যে আন্ডারগ্রাউন্ড আব্দুল্লাহ ছিলেন নি বসে আনে হাতে বিদেশে তুমি টিয়া টুমা লইয়া আছে বিএনপি করে বিএনপি নমিনেশন দেন পৌরসভা হাতে নিচে পড়ে খাস অবশ্য ইয়ার সময় এর সাথে মার্শালের সময় আমার সাথে একসাথে মিছিল করতে লাগে তাদের ফিরিয়েছে আমার অবশ্য ইজ্জত করছে সম্মান করছে তাদের ফিরিয়েছে আমার সামনে ফিরে গেছে এই ব্যক্তি ভোরে খাচ্ছে একদিন মিছিলকে বার করছে ছেলে কয়েকটা দেখলাম যে দুইটা করে ছেলে তার এক হাত এবং দুইটা ইয়ের উপর কাঁধের উপর আর এক হাত আর দুইটার কাঁধের উপর মিছিল করে ঘুরিয়ে তার বাসার সামনে আসে আর চিৎকার হে চিৎকার করতেছে ওই শালা আমার টাকা লেগেছে আমি শুনি গেলাম কি সে এই আব্দুল্লাহ ভাই কয় যে দেখেন আমার সমস্ত টাকা পয়সা গড়ি টড়ি যা ছিল হাতে সব নিয়ে গেছে কে নিছে আমার লগে মিছিল করছে যে এগুলা সব নিয়ে গেছে তো আগে গেলাম তো আপনি বোর্ডে খাওয়া বেলা কিছু করেন আপনি বোর্ড আছে নি মিয়া কি লাগে কত এসব বিটলামি কানসা দিচ্ছে আজ বলে গাইতাম যাত্রা এগেইন করে আমি বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে বলবো তোমরা একটু মিছিল বার করি আতা মাথায় যা আছে ভকট টকট তুন কায় কুই লইয়াল আর হেগুন তুন মাল খাইল
এগুলো মানলো মানুষের মাথা পিড়ি এগুলো বহল করছে টাকা পয়সা আলা হচ্ছে ভোটে খা এগুলো ভোটে খাইলে ভোটের ইজ্জত নষ্ট চোর ডাকাইতে টাকা দিই জোর করে ভোট লই নির্বাচিত হওয়ার চেষ্টা করে ঠিক তো ঠিক দেশের মানুষের চরিত্র হনন করে না এরা অস্ত্রবাজ মাস্তানদেরকে অস্ত্র দিচ্ছে তাদেরকে অস্ত্র কিনার টাকা দেয় এদেরকে কাম করতে আব্দুল্লাহর মতো উলঙ্গ করে ভাই যাবি চুলা হয়েছে তার আব্দুল্লাহ এ কারবার করতে হইবে ঠিক আছে নি সারা দেশের বিভিন্ন দলের নেতা কর্মীদের প্রতি আমি এই আহ্বান জানাবো এরা ভোটে গেলে আব্দুল্লাহ বানা নেবে আন্ডারগ্রাউন্ড আব্দুল্লাহ কয়াতে আন্ডারগ্রাউন্ড আব্দুল্লাহ বানা নেবে এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আরেকটা কথা বলি সেটা হইল হুজুর হুজুর এরা আলেম আমাদের আমরা শ্রদ্ধা করি কোম্পানিগঞ্জে গত 12 বছরে 12.5 বছরে একটা আলেম কোথায় অপমান হয়েছে কেউ বলতে পারে আমরা সম্মান দিই তাদের শ্রদ্ধা করি হেতেনরা আমনের স্লোগান দিই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা দে না স্লোগান দে তো হ্যাঁ আমি তোমাদেরকে বলবো তোমরা এই স্লোগান বন্ধ বিশ্ব নবী মোস্তফা আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমাদের হুজুরদের নেতা নয় মাওলানা মৌলবীদের নেতা নয় শুধু মুসলমানের নেতা নয় মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নেতা তোমরা মহানবী নামে স্লোগান দাও মহানবী যেগুলা বলি গেছে এগুলা কথা না মহানবী বলছে তোমার বাড়ির পাশের একটা লোক যদি উপবাস থাকে তোমার খাওয়াটা জায়েজ হবে ওই ভাইরা একদিন কি বাসের লোকের খবর লইছেন 10 টাকা দিয়েছেন আমি করি আমি বৌদ্ধশহর থেকে বাইরে হইলে যত ভিক্ষুক আছে 50 টাকার নিচে দিন আমি আমার গরিবী আওলাতে ভালো পেলে এটা দেখুন 1000 2000 আমার সামর্থ্য অনুসারে অনেক ভিক্ষুক প্রতিদিন আমি চিনি এরা গতকালকেও নিছি তাদের করে এটা আমার প্রতিবেশীর হক পালন করি আমি পৌরসভা থাকি আমার পৌরসভা এরা প্রতিবেশী তোমরা কি দাও তোমার প্রতিবেশী খাইছে না খাইছে এ খবর কি রাখো তাহলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা তোমার নেতা ওনার আদর্শ কি তোমরা মানো মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সকল ধর্মের প্রতি সমাচরণ করার জন্য তোমরা কি সেটা করো তোমরা মহানবীদের কটূক্তি করছে আমি বলছি ওই যে ব্যঙ্গ করছে ফ্রান্সে আমি বলছি প্রথম এখানে চিৎকার করে যে এটা বিচার করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক তোমরা বাংলাদেশে প্রতিবাদের নামে হিন্দুদেরকে হত্যা করো হিন্দুর বাড়িতে আগুন লাগো তারপরে হিন্দুর বাড়ি ভাঙচুর করো হিন্দুদের মন্দির ভাঙচুর করো ব্যক্তিগত মন্দির ভাঙচুর করো এ হেফাজতিরা আজকে কি করছে কি তাণ্ডব ব্রাহ্মণ বাড়িতে করছে কি তাণ্ডব সাতলা সত্তরে করছে জুমুদ দাসের একটা ফেক আইডি খুলি সেখানে এক হেফাজতি বিরুদ্ধে কটূক্তি করছে সেটারে এটা একটা ওই যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছে বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা আসতেছে সেই সময়টাকে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জননেত্রী শেখ হাসিনা ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই কাজগুলা করছে আমাদের কোরআনের বাণী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি আমি হেফাজতিদেরকে বলবো তোমরা সাবধান আমার কোম্পানিগঞ্জে এগুলা করতে পারবে না বাংলাদেশের কোথায় কি করবে তোমরা কথা বলো এই হেফাজতি দিয়া আমার বিরুদ্ধে এক রাম নিজামেরা মিছিল করেছে আমি যখন তারা ধর্মীয় উস্কানি দিছে তারপরে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে আমি তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নিয়েছি
তখন এরা আমার বিরুদ্ধে মিছিল করে। আমি এটাকে ভয় করি। আমি হেফাজতিদের এই অপরাজনীতিকে ঘৃণা করি। আজকে সরকারের একটা অংশ তাদেরকে পুনর্বাসন করে, তাদেরকে আজকে লালন পালন করে। আমি আজকে বলে দিচ্ছি, জাসদ বঙ্গবন্ধু হত্যার বিচারের পর, বঙ্গবন্ধু হত্যার পথ রচনা করেছে। হত্যা করেছে কে? বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের লোক, প্রিয় লোক খন্দকার মোশতাক। আর এখন হেফাজত শেখ হাসিনা হত্যার জন্য পথ রচনা করবে আর হত্যা করবে ওনার আশপাশে থাকা আজকে যারা বেশি ওনাকে তেল মারে তারাই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবে। কারণ বঙ্গবন্ধু গরিবের পক্ষে বলছে, শেখ হাসিনাও গরিবের পক্ষে বলছে, এর জন্য হত্যা করবে। আমি পরিশেষে বলবো, আমার কোম্পানিগঞ্জ শান্তিপূর্ণ পরিবেশ আমি এখানে চাই। আমি এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাই। প্রশাসনকে আমি বলবো, সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন, না হলে আল্লাহর আদালতে বিচার হবে আপনাদের। রাষ্ট্রীয় আদালতে না হলে আল্লাহর আদালতে বিচার হবে। একদিন জনতার আদালতে আপনাদেরকে দাঁড়াতে হবে, সেদিন আর বেশি দূর নয়। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান। নাই নাই বয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।